প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম ত্রাস। শুরু করছি ষষ্ঠ অংশ। ঝামেলা এড়াতে তখন চলে যাবে অন্যরা। শেষে নিজেদের মধ্যে লড়াই শুরু করবে খারাপ মানুষগুলো। স্বার্থ ফুরিয়ে গেলে একসময় এরাও চলে যাবে, কিন্তু যাওয়ার আগে হয়তো পুড়িয়ে দেবে শহরটা। এরকম ঘটনা বহু উঠতি শহরের ভাগ্যে ঘটেছে। কোনোভাবে কি ঠেকানো যায় না এসব? দক্ষ হাতে যদি খারাপ লোকগুলোকে সামাল দেওয়া যায়, প্রয়োজনে নিষ্ঠুর হতে হবে। কোনোভাবেই এদেরকে জুড়ে বসতে দেয়া যাবে না। তারপর হয়তো, কিন্তু তেমন হলেও তো কিছু খুনোখুনি হবে হবে তবে সেটা মহৎ উদ্দেশ্যে। ভালো কথা বলে খারাপ মানুষকে হটানো যায় না। ওদের মনে ভয় ধরিয়ে দিতে হবে, যাতে শহর ছেড়ে পালায়। এই তো, সেদিন নিকোলাস গ্রিনকে তুমি যেমন পাইয়ে দিয়েছ, ও কিন্তু শহর ছেড়ে পালায়নি। আর ঘটনাটা খুবই সামান্য ব্যাপার। একটা শহর পরিষ্কার করতে গেলে কতটা বিশৃঙ্খলা হতে পারে কল্পনাও করতে পারবে না তুমি, ম্যাম। লুটপাট, খুনোখুনি তো হবেই। সেদিনের ঘটনাকে সামান্য বলছো কেন? তুমি সাহস দেখিয়েছো বলেই আমাকে ওয়াগন থেকে নামাতে পারেনি ওরা। কিন্তু তুমি না থাকলে কি হতো ভেবে দেখেছো? ওটা সে বিচ্ছিন্ন একটা ঘটনা, অন্যদের কাছে এর কোনো গুরুত্ব নেই। নিকোলাস গ্রিন পিছিয়ে গেছে বটে, কিন্তু সময়ে হয়তো দেখা যাবে কাউকেই পরোয়া করছে না সে। ঠান্ডা মাথায়ও খুন করা সম্ভব ওর পক্ষে। নিকোলাস গ্রিনের মতো অন্তত 20 জন ভয়ঙ্কর লোক আছে এখানে। এরা বেপরোয়া হয়ে উঠলে নরক নেমে আসতে পারে জেরেমি টাউনে। মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে শহরটা। এরকম অশান্ত একটা শহর পরিষ্কার করতে হলে আসলে কয়েকজন দক্ষ কঠিন লোকের দরকার, যারা ওদের মতোই কঠোর হতে পারবে, ঠান্ডা মাথায় খুন করতে পারবে। নিরীহ মানুষের কাছে হয়তো বাড়াবাড়ি মনে হতে পারে এসব, কিন্তু এটাই সত্যি যে প্রয়োজনে নিষ্ঠুর না হলে শান্তিও আসে না। বোধহয় বুঝতে পেরেছি, উজ্জ্বল দেখালো জুলিয়ার চোখজোড়া। কিছুটা সমীহ মাখানো দৃষ্টিতে দেখছে লসনকে। অপথিক বোধ করছে লসন। দৃষ্টি নামিয়ে সিগারেট রোল করতে শুরু করলো। বাথানে আর কে আছে তোমার? প্রসঙ্গ বদলালো জুলিয়া। বাবা মা। বাথানটা খুব সুন্দর। তোমাকে কে বলেছে? চাচা। বিল একবার গিয়েছিল ওখানে। আমিও যাব একদিন। এখানে থাকতে বিরক্তি ধরে গেছে। সকাল হলেই সবাই বেরিয়ে পড়ে। সোনা তোলার নেশায় পেয়ে বসে ওদের। তারপর সন্ধে হলে শহরে চলে যায়। হুইস্কি গিলে পেট ভরে আসে। প্রতিদিন ওখানে গুলির শব্দ পাওয়া যায়। এভাবে চলতে থাকলে আমার তো সন্দেহ হয় এখানে শেষ পর্যন্ত 20 জন লোকও বেঁচে থাকে কিনা। সেরকম কিছু হবে না। হয় তার আগে শহরটা ধ্বংস হবে, নয়তো খারাপ মানুষগুলো কেটে পড়বে। প্রথম যখন পশ্চিমে এসেছি, মনটানায় পা দিয়েই দুটো খুন হতে দেখলাম, একেবারে সামান্য কারণে। ঘটনাটাকে সেফ নিষ্ঠুরতা মনে হলো আমার। ধারণাটা অবশ্য পরে পাল্টে গেছে। স্মিথ হাসল জুলিয়া। সেদিন বুঝতে পারলাম সবার মধ্যে এই দীর্ঘতা না থাকলে এখানে জীবনে অচল হয়ে পড়ত। প্রয়োজনে মানুষকে নিষ্ঠুর হতে হয়। একটু আগে তাই তো বলেছ। তোমার মধ্যে কি দেখেছে নিকোলাস গ্রিন? এভাবে দলবল সহ পিছিয়ে গেল সে। যার যার নিরাপত্তার ভার যখন শুধুই নিজের। জীবন বাঁচানোর তাগিদেই সবার জীবন রুক্ষ হয়ে উঠেছে, তাই না? নীরবে মাথা ঝাঁকালো লসন। তোমরা কি একেবারে চলে এসেছ? বাবা তাই চিন্তা করছে। কিন্তু খানিক দ্বিধা করল মেয়েটি। তারপর ক্ষীণ হাসল। কারো অনুগ্রহে থাকা আমার ঠিক পছন্দ নয়। হোক না চাচা। সনরায় একটা স্কুলে পড়াতাম আমি। পশ্চিমে আসার জন্যে বাবার আগ্রহ এতটাই ছিল যে মানা করতে পারলাম না। আমি হয়তো চলে যাব, যদি ভালো না লাগে। জেফ্রি হ্যালার্ড এখানে একটা স্কুল খুলবে, ওখানে পড়াতে পারবে তুমি। এখানে যদি মন টিকে যায় তো থাকবো।
কাজ করার উপর সেটা নির্ভর করে না। তার মানে নিজের সম্পর্কে নিশ্চিত নাও তুমি? হ্যাঁ, ইচ্ছের বিরুদ্ধে এখানে এসেছি আমি। এখানে যে আমার জীবন খুব ভালোভাবে কাটবে না, এটুকু স্পষ্ট বুঝেছি। এই কেবিনের ভেতর পড়ে থেকে রান্না করা আর ঘরদোর পরিষ্কার রাখা, এটা কোনো কাজ হলো? উচ্চাকাঙ্ক্ষা নেই আমার, কিন্তু জীবন কাটানোর জন্য একটা উপলক্ষ তো লাগে, তাই না? ওদের জন্য সোনার মোহ আছে, আমার জন্য কি আছে এখানে? আসলে পশ্চিম তোমার পছন্দ নয়, অপছন্দ করি তাও নয়। আসলে এখানে আমার কোনো ভূমিকা নেই, শুধু ঘর কন্যার কাজ করছি, তাও বোধশূন্য কিছু মানুষের মধ্যে, যার মূলে আছে উত্তপ্ত অস্থির একটা শহর। এই পরিবেশে থাকি কিভাবে, যেখানে আমি পশ্চিমে একেবারেই নতুন? হয়তো অন্য কোথাও আরও শান্তিপূর্ণ কোনো জায়গায় অনায়াসে নিজেকে মানিয়ে নিতে পারতাম, কিন্তু সত্যি এখানে মন টিকছে না আমার। ঠিকই বলেছ ম্যাম, তুমি হয়তো হতাশ হয়েছ। আমার কথায় বোধহয় পরোক্ষভাবে পশ্চিমকে খাটো করা হয়, অন্তত যেভাবে বলেছি কথাগুলো। এখানকার কারো পছন্দ হওয়ার কথা নয়। অযথাই ভাবছ ম্যাম, তোমার চিন্তা ভাবনায় কারো কিছু আসে যায় না, সুতরাং কারো তাতে আপত্তি করার প্রশ্নই আসে না। বাইরে ঘোড়ার খুরের শব্দ পেয়ে থেমে গেল লসন। চেয়ার ছেড়ে দ্রুত পড়ছে বেরিয়ে এলো। বাইরে তখন গোধূলির আবছা আধার, কিন্তু দেখতে অসুবিধা হলো না ওর। শহরের দিক থেকে ক্লেমের দিকে আসছে একদল লোক, অন্তত 6-7 জন হবে। দুলকি চালে এগিয়ে আসছে ঘোড়াগুলো। রাইডারদের আচরণে কোনো তাড়া নেই। ক্লেমগুলো যে ওদের গন্তব্য তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই লসনের। ছুটে ঘোড়ার কাছে এলো, স্যাডল ব্যাগ হাতে ফিল্ড গ্লাস বের করে চোখের সামনে তুলে ধরল। নিমেষে কাছে চলে এলো লোকগুলো। সবার সামনে বিশালদেহী লোকটাকে এক নজর দেখেই চিনতে পারল। শেইন বিগ থমসন। পেছনে আরও 7 ঘোড়সওয়ার। পেছনের দরজায় দাঁড়িয়ে আছে জুলিয়া লার্কিন। কৌতূহল আর শঙ্কায় কিছুটা হলেও উত্তেজিত দেখাচ্ছে ওকে। মেয়েটি পড়ছে পা রাখতে নিষেধ করল লসন। ভেতরে থাকো ম্যাম, বলা যায় না, হয়তো তোমাদের এখানেই আসছে ওরা। ওরা কারা? একই জায়গায় দাঁড়িয়ে থাকলো মেয়েটা। ঘুরে ওর দিকে তাকালো লসন। দীর্ঘবদ্ধ চোয়াল আর চোখের সতর্ক দৃষ্টি চমকে দিল জুলিয়াকে। ভেতরে চলে যাও ম্যাম। বিল লার্কিন আজ আরও একটা ভুল করেছে। তোমাকে একা রেখে যাওয়া উচিত হয়নি ওর। ওরা কি গ্রিনের দল? নিচু স্বরে জানতে চাইল জুলিয়া। মনে মনে লসনের কথাটা উল্টে পাল্টে দেখছে। ঠিকই বলেছে সে। তবে সৌভাগ্যের বিষয়, ভুলটা শোধরানোর জন্য আবারও উপস্থিত হয়েছে সে। অন্তত ওর কোনো উদ্বেগ লাগছে না, জানে নিশ্চিন্তে নির্ভর করা যায় মানুষটার উপর। না বলে পিছিয়ে এলো লসন। বাধ্য হয়ে পথ ছাড়তে হলো জুলিয়াকে। দরজা থেকে সরে দাঁড়ালো ও। ভেতরে ঢুকতে দরজার কবাট ভিড়িয়ে দিল লসন। তারপর 2 পা এগিয়ে পোর্চের কিনারায় আংটা দিয়ে ঝোলানো লণ্ঠনটা নিভিয়ে দিল। অপেক্ষায় থাকলো এবার। বিল লার্কিনের ক্লেমের সামনে এসে থমকে দাঁড়ালো লোকগুলো। ক্ষণিকের বিরতির পর আবার এগোলো। পাশেই 3 জের ক্লেম। ঘোড়সওয়ারদের গন্তব্য পরিষ্কার বোঝা গেল এবার। পুরানো খায়েশ মেটাতে এসেছে সেইন থমসন। মাইনাররা শহরে মিটিংয়ে বসেছে। এই ফাঁকে নিশ্চিন্তে দখল করে নিতে পারবে 3 জের ক্লেম। বোকামি করেছে মাইনাররা। এখানে যে কারো কেবিনে আলোচনা করতে পারত ওরা। মিটিং করার জন্যে জেরেমিতে যাওয়া লাগে না। সেইন থমসনের মতো ধূর্ত লোভী লোকেরা এমন সুযোগের জন্যে মুখিয়েই থাকে। খুব বেশি হলে একজন আছে কেবিনে, কিংবা কেউই নেই। অনায়াসে ক্লেমের দখল নিতে পারবে ওরা, এবং ক্লেমের দখল ফিরে পেতে বহু কাঠখড় পোড়াতে হবে জেফ্রি হ্যালার্ড বা ওর বন্ধুদের। স্যাডেল থেকে রাইফেল তুলে নিল লসন। মিস লার্কিন, ডাকলো ও। বলো। ভেতর থেকে উদ্বেগের সাথে সাড়া দিল মেয়েটা। কোবার্নের অফিসে যেতে পারবে? ওকে বলবে হ্যালার্ডের ক্লেম দখল করতে এসেছে থমসন।
মাইনারদেরকে যেন খবরটা দেয় সে। দরজা খুলে বেরিয়ে এলো মেয়েটি, ওর সামনে এসে দাঁড়ালো। দুঃখিত ম্যাম, অন্য কোনো উপায় থাকলে তোমাকে পাঠাতাম না। ধীরে ধীরে যেও, তাড়াহুড়োর কিছু নেই। মেয়েটি পোস্ট ছেড়ে নেমে যেতে অনুরোধ করলো লসন। এদিকে মনোযোগ দেবে না ওরা, তাছাড়া অন্ধকারে তোমাকে দেখতেও পাবে না। মাথা ঝাঁকালো জুলিয়া। অন্ধকারে মিশে গেল ওর অবয়ব। এবার ছুটল লসন, নদীর কাছে এসে দক্ষিণে এগোলো। চারপাশে চাপ চাপ অন্ধকার, তার উপর নদীর পার অসমতল, কিন্তু পরোয়া করছে না ও। আর চোখে ছোটার মধ্যেই ছুটন্ত ঘোড়ছওয়ারদের দিকে তাকালো। 3 ক্লেমের কাছাকাছি পৌঁছে গেছে প্রায়। ছোটার গতি বাড়ালো। নিমেষে পেরিয়ে এলো 50 গজ। বিল লার্কিনের ক্লেমের কাঁটাতারের বেড়া টপকে গেল লাফিয়ে। 20 হাত দূরে ছোট একটা কেবিন, পাশে করাল আর স্ট্র। দুটো ঘোড়া আছে সেখানে, পড়ছে একটা লণ্ঠন জ্বলছে। কেবিনের ভেতর থেকে জানালা পথে চৌকো আলো এসে পড়েছে ওর সামনে। আলো এড়িয়ে কেবিনের পেছনে চলে এলো লসন। জানালার কাছে সরে এসে ভেতরে উকি দিল। নেই কেউ, কিন্তু নড়াচড়ার শব্দ শুনতে পেয়েছে ও। দরজার কবাট খুলে পড়ছে বেরিয়ে গেছে কেউ। আচমকা পোর্চের বাতিটা নিভে গেল। হালকা পদশব্দ সরে যাচ্ছে। ফের কেবিনের ভেতরে ঢুকে পড়েছে লোকটা। বুঝতে পারল লসন কিছুটা আড়ষ্ট পায়। দরজা ভিড়িয়ে দিয়ে কেবিনের বাতিটাও নিভিয়ে দিল সে। করালের কাছে চলে এলো লসন। খড় আর ঘোড়ার ঘামের কটুগন্ধ লাগছে নাকে। দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে সামনের দিকে তাকালো। ততক্ষণে চলে এসেছে থমসনের দল। কেবিনের 20 হাত দূরে থামল ঘোড়াগুলো। সার বেঁধে দাঁড়িয়েছে। খুরের আঘাতে বাতাসে ওরা ধুলো দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু ধুলোর উৎকট গন্ধ আর ঝাঁজ লাগছে নাকে মুখে। ধীরে ধীরে ধুলোর মেঘ সরে যেতে স্পষ্ট হলো ওদের অবয়ব। হয়েছে, আর এগিয়েও না থমসন। কেবিনের ভেতর থেকে বলে উঠল জো হারপার। আরে জো, দেখছি, কি ব্যাপার, খেপে যাচ্ছ কেন? অনধিকার প্রবেশ করেছ তুমি থমসন। তোমাকে মানা করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে ফের দলবল নিয়ে উপস্থিত হয়েছ। কথা রাখতেই তো এসেছি, সহাস্যে বলল শেইন থমসন। আঙুল চালিয়ে হ্যাটটা উপরে তুলে দিতে চাঁদের আলো স্পষ্ট হলো বিশাল মুখ। সেখানে ভয় ডরের লেশমাত্র নেই, বরং প্রচণ্ড আত্মবিশ্বাসে ফেটে পড়ছে মানুষটা। ভালো মানুষের মতো চলে যাও থমসন, আর বলবো না, খোদার কসম, এক পা এগোলে গুলি করব। আমার কি হলো তাতে মোটেই আমল দেব না। বুট হিলে যাতে তোমার জায়গা হয় সেটা নিশ্চিত করে তবেই মরব আমি। সন্দেহান চোখে তাকালো থমসন। মুখের হাসি ম্লান হয়নি। চোপা তো ভালোই চালাচ্ছ, কিন্তু অস্ত্রের সুবিধা করতে পারবে না এরা বোধহয় এখনো বুঝতে পারোনি। আরে বোকার হদ্দ, আমি একা নই, সাথে আরও 7 জন আছে। দেখনি ওদের? না, ওদেরকে দেখছি না আমি, কেবল তোমার কপালের দিকেই আমার নজর। বাঁকা সুরে বলল জো হারপার। কিন্তু তামাশা নয়, বরং হুমকি দিচ্ছে সে। এই হিউম, ওকে বের করে আনো তো। মনে হচ্ছে জোর করে কেবিন থেকে বের করতে হবে, কাছের লোকটির উদ্দেশ্যে বলল থমসন। এমন মাথামোটা লোক তো আর দেখিনি। এতগুলো সশস্ত্র লোক দেখেও নিজের বিপদ বুঝতে পারছে না। নিজের বিপদ কি তুমি বুঝতে পারছো থমসন? চড়াসরে বলল জো হারপার। রাইফেল কক করল। হ্যাঁ, মরার খায় যদি তোমার হয়ে থাকে তো ওকে আরেক পা এগোতে বলো। তোমার কপাল গুঁড়ো করে দেই আমি। হারপার, বাম দিকের 4জনকে আমার উপর ছেড়ে দাও। এবার নিজের উপস্থিতি ঘোষণা করল ড্যানি লসন। খুব তরপাচ্ছে ওরা, আশা করি বুলেট দিয়ে ওদেরকে শান্ত করতে পারবো আমি। চমকে উঠল থমসন। সতর্ক দৃষ্টিতে করালের দিকে তাকালো। লসনের অবস্থান বোঝার চেষ্টা করছে। ওটা আবার কে? বিরক্তি প্রকাশ করলো হিউম নামের লোকটি। চিনলে না? হেসে উঠল হারপার, কণ্ঠে স্পষ্ট উচ্ছ্বাস। ও হচ্ছে ড্যানি লসন। এবার চিনেছ নিশ্চয়? অস্পষ্ট আলো হলেও হিউমের ফ্যাকাশে চেহারায় স্পষ্ট হয়ে গেল এবার ঠিক
ঠিকই চিনতে পেরেছে সে। অস্বস্তি কাটাতে স্যাডেলে নড়ে চড়ে বসলো আউটল। কেবিন আর করালের দিকে ঘুরে বেড়াচ্ছে অস্থির দৃষ্টি। একবার কেবিন তো পর মুহূর্তে করালের দিকে। সেইন, মনে হচ্ছে ভুল সময়ে এসে পড়েছি আমরা, ফাঁকা কণ্ঠে বলল থমসনকে। সুবিধা করা যাবে না ওদের সঙ্গে, যেখানে ড্যানি লসন নিজেই উপস্থিত। থমসনের মনের কথাই বলেছে হিউম। আর মনে মাথা ঝাঁকালো থমসন। বিশাল কাঠজোড়া দুলে উঠল। ঠিক আছে হারপার, এবারও তোমরাই জিতলে, কিন্তু মনে রেখো আবার আসবো আমি। তার আগেই জেরেমি টাউন থেকে তোমাকে তাড়াবো আমরা, মুখিয়ে উঠল হারপার। তোমরা গোবেচারা মাইনাররা, হেসে উঠল বিশালদেহী তস্কর। সতর্কতার সঙ্গে লাগাম তুলে নিল হাতে। ঘোরা ঘুরিয়ে নিতে চেয়েও কি মনে করে করালের দিকে ফিরল। সত্যিই তুমি ড্যানি লসন তো, নাকি ধাপ্পা দিচ্ছ? ঠিক আছে, আশা করি তোমার সাথেও দেখা হবে। হবে, কিন্তু তোমার সেটা ভালো নাও লাগতে পারে, বলল লসন। ঘোত করে অস্পষ্ট একটা শব্দ করল সে। তারপর ঘোরাঘুরি স্পার দাবালো। ফিরতি পথে এগোলো ঘোড়াটা, ওর পিছু নিল বাকিরা। খানিক অপেক্ষা করল লসন, তারপর দলটা বেশ দূরে যেতে বেরিয়ে এলো করাল থেকে। ধন্যবাদ লসন, পেছন থেকে ওকে বলল হারপার। ঘুরে মাইনারের দিকে তাকালো, দেখলো লণ্ঠন জ্বালাচ্ছে সে। আলো জ্বালিয়ে পোর্চ ছেড়ে নেমে এলো, সামনে এসে হাত বাড়িয়ে দিল। তুমি না এলে সত্যি ঝামেলায় পড়তাম। ঠিকই আমাকে কোণঠাসা করে ফেলতো না। যথেষ্ট সাহস দেখিয়েছ তুমি হয়তো, কিন্তু ক্লেম রক্ষা করার জন্যে যথেষ্ট নয়, কিংবা থমসনের দলকে থামানোর জন্যেও। ভেতরে এসো। লার্কিনের কেবিনের দিকে তাকালো। জুলিয়াকে খুঁজছে ওর চোখ, কিন্তু দেখতে পেল না। ভেতরে যাও জো, আমি এখনই আসছি। ফিরতি পথ ধরল লসন। মেয়েটির কোনো বিপদ হয়নি তো? নতুন এক পরিবেশে এসেছে মেয়েটা। অদ্ভুত এক পরিস্থিতিতে উচিত নয় এমন একটা কাজে পাঠিয়েছে জুলিয়াকে। কাজটা কি ঠিক হলো? কিন্তু এছাড়া কোনো উপায়ও ছিল না। ওর উপস্থিতিতে আসল কাজ হয়ে গেছে। যে জন্যে মেয়েটিকে পাঠানো, মাইনারদের সাহায্য দরকার হয়নি। ঝামেলা এড়ানোর ইচ্ছে হোক কিংবা ভয়ে পেয়েই হোক, বাধ্য হয়ে পিছু হটেছে সেইন থমসন। কিন্তু মেয়েটা যদি সেদিনের মতো কারো খপ্পরে পড়ে, না, তেমন সম্ভাবনা নেই। মাত্র তো কয়েকশো গজ পথ। হ্যান্স কোবানকে খবর দিয়েই চলে আসবে। কেবিনের কাছে আসতে ওদেরকে দেখতে পেল লসন। শহর থেকে বেরিয়ে এসেছে মাত্র। দ্রুত ক্লেমের দিকে এগোচ্ছে জনাবিষেক লোক, উত্তেজিত উদ্বিগ্ন কিছু মানুষ। দূরে হ্যান্স কোবানের অফিসের পড়ছে দুজন মহিলার অস্পষ্ট অভাব দেখতে পেয়ে খানিকটা নিশ্চিত হলো লসন। মেয়েটিকে কি এগিয়ে নিয়ে আসা উচিত, ভাবছে ও। এটুকু পথ আসা যাওয়া করা এমন কোনো ব্যাপার নয়। তবে ছোট হলেও কঠিন এক সময় ওর উপকার করেছে জুলিয়া। বিনিময়ে এ সৌজন্যটুকু বোধহয় পাওনা হয়েছে মেয়েটা। শহরের পথ ধরল লসন। মিনিট 5 পরে কোবানের অফিসে পৌঁছে গেল। এবার আর সমস্যা নেই, এসে জুলিয়ার উদ্দেশ্যে বলল মহিলা। ওর সাথে যেতে পারবে তুমি। লসনের দিকে ফিরল সে। হ্যান্স গেছে তো গেছেই, ফেরার নাম নেই। ওর জন্যই অপেক্ষা করছিলাম আমরা। জুলিয়াকে একা পাঠাতে সাহস হচ্ছিল না। ধন্যবাদ ম্যাম। এগুলো ওরা। ওদের সামনেই মাইনারদের দলটা প্রায় পৌঁছে গেছে ক্লেমের কাছে। ওখানে বোধহয় কোনো ঝামেলা হয়নি, তাই না? উদ্বিগ্ন স্বরে জানতে চাইল জুলিয়া। এত সহজে চলে গেল লোকগুলো? আবারও আসবে ওরা, সুযোগের অপেক্ষায় থাকবে। এরকম টানাপোড়েনের মধ্যে কতদিন থাকা যায়? একটা সুরাহা হওয়া উচিত নয় কি? উচিত, কিন্তু মানুষগুলো বেপরোয়া। অন্যের জিনিস কেড়ে নিতে অভ্যস্ত ওরা। কোনো যুক্তি বা উপদেশ মানবে না। কেবিনের কাছে পৌঁছে গেছে ওরা। ওদের সাড়া পেয়ে ভেতর থেকে বেরিয়ে এলো বিল লার্কিন। জুলিয়াকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেবিনে ফিরে এসে ভাতিজিকে না দেখে দুশ্চিন্তা করছিল সে। কোথায় গিয়েছিলে
জুলি? মেয়েটা মুখ খোলার আগেই সংক্ষেপে ব্যাখ্যা করল লসন। ওহ, আমি কিনা ভেবেছি। নিজের ভাবনা প্রকাশ করল না সে, আনমনে একটা কাঁধ উচালো। বেচারা এত বড় উপকার করলো আমাদের, আর ওকে কিনা বাইরে দাঁড় করিয়ে রেখেছ। সচেনে ভাতিজির মাথায় চাটি মারল সে। তারপর লসনের দিকে ফিরল। ভেতরে এসো ড্যান, কিছু কথা ছিল তোমার সঙ্গে। কফি খেতে খেতে আলাপ করা যাবে। দ্বিমত করল না লসন। বিল লার্কিনের সঙ্গে টেবিলে এসে বসল। শহরের খবর জানো? এভাবেই শুরু করলো মাইনার। না, যে উদ্দেশ্যে আজ মিটিং ডাকা হয়েছিল একেবারে ভেস্তে গেছে সব, বলতে শুরু করলো সে। রান্নাঘরে ব্যস্ত জুলিয়াকে দেখলো একবার। ঐক্যবদ্ধ হতে পারেনি মাইনাররা। মিটিং শেষ হওয়ার আগেই উপস্থিত হলো হ্যান্স কোবান। জানালো যে থমসনের লোকেরা ক্লেমে হানা দিয়েছে। শুনেই ছুটে এলো সবাই। এরকম একটা ধাক্কা দরকার ছিল সবার। এখন বোধ হয় আর অমত করবে না কেউ। নীরব থাকলো লসন। ভাবছে, জেফ্রি হ্যালার্ড ঠিক করেছে সেই মার্শাল হবে। অবশ্য কদিন আগে তোমাকে প্রস্তাব দেওয়ার জন্যে রাজি হয়েছিল, কিন্তু সারা শহরে খুঁজেও তোমাকে পায়নি ফেলটন বা হ্যালার্ড। এবার বিস্মিত হলো হ্যালার্ড। হুঁ, আর যাই হোক, একজন মার্শাল হিসেবে মানায় না তাকে। সততা বা সদিচ্ছা আছে মানুষটার, কিন্তু আসল জিনিসগুলোই নেই। অভিজ্ঞতা, দীর্ঘতা, দক্ষতা এবং সামর্থ্য। অস্থির একটা শহরের অসংখ্য বেপরোয়া লোককে সামলাতে পারবে না স্কুল মাস্টার। একটা দিনও টিকতে পারবে না। পিট লার্কিনের মতোই আনাড়ি সে। থমসন, রক্স বা কিনকেটকে আইন শেখাতে গেলে মুখের উপর হাসবে ওরা। ঝামেলা করতে গেলে পিটিয়ে হ্যালার্ডের মার্শালগিরির খায়েশ মিটিয়ে দেবে, নয়তো সেফ একটা বুলেট ঢুকিয়ে দেবে বেচারার পেটে। ব্যাস, খেল খতম। জেরেমি টাউনে এ পর্যন্ত যে কজন মার্শাল নিয়োগ করা হয়েছে, সামর্থ্যের বিচারে তাদের ধারে কাছেও যেতে পারবে না হ্যালার্ড। চাইলেই সব কিছু হওয়া যায় না। সেফ খুন হয়ে যাবে ও, তাই না? চিন্তিত স্বরে বলল বিল লার্কিন। লসনের চিন্তার ধারা বুঝতে পেরেছে। জেদের বসে কাজটা করছে ও। ওর জন্যে করুণাই হয় আমার। যোগ্য লোক পাচ্ছে না, আবার যাদের পাচ্ছে কেউই টিকতে পারছে না। এদিকে শহরের পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। উপায় না দেখে হ্যালার্ড যে নিজেই চেষ্টা করবে, এতে বিস্ময়ের কি আছে? দায়িত্বের বোঝাও কারো কারো জন্যে বিপজ্জনক হয়ে উঠতে পারে, তাই না? এবার নিরুত্তর থাকলো লসন। সিগারেট রোল করছে। হ্যালার্ডের ক্লেমে আবারও বসবে ওরা। সিদ্ধান্ত নেবে কি? আসলে নিজেরাই একমত হতে পারছে না। আজকের ঘটনার পর হয়তো একটা সমঝোতায় পৌঁছতে হতে পারে, কিন্তু ক্লেম রক্ষা করার চেয়ে শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বোধহয় আরও জরুরি। তর্ক করল না বিল লার্কিন। জানে ঠিকই বলেছে ড্যানি লসন। ক্লেম দখল কিংবা মারামারির ঘটনা আসলে বিচ্ছিন্ন ব্যাপার। জেরেমি টাউনের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বন্ধ হয়ে যাবে এসব। খারাপ মানুষগুলো না থাকলে ঝামেলা করবে কে? মাইনারদের একাট্টা হওয়া জরুরি হয়ে পড়েছে এখন। বিচ্ছিন্নভাবে আউটলদের মোকাবেলা করতে পারবে না এরা, কিংবা শুধু নিজেদের ক্লেম আঁকড়ে ধরে থাকলেও চলবে না। ভবিষ্যতে এরাই থাকবে এই শহরে। রক্স, কিনকেট বা থমসনের মতো লোকেরা স্বার্থ ফুরিয়ে গেলেই চলে যাবে। তোমাকে নিষ্পাপ দেখতে ভালো লাগছে না আমার, স্পষ্ট অসন্তোষ প্রকাশ করল বিল লার্কিন। 2 মাইল দূরে তোমাদের বাথান। সবচেয়ে কাছের শহর এখন জেরেমি টাউন। 3 দিনের পথ পেরিয়ে বিগ বেতে যাওয়ার চেয়ে এখানে আসা কি সুবিধের নয়? হয়তো তুমিও চাও শহরটা শেষ পর্যন্ত টিকে যাক। চাই, স্বীকার করল লসন, কিন্তু সেজন্য একটা টিনের তারা বুকে লাগিয়ে বেঘরে মারা পড়তে হবে না বিল। কোনো সম্ভাবনা দেখছি না আমি। এতগুলো বেপরোয়া লোকের সঙ্গে একা লড়াই করা যায় না। সেদিনের কথা এত তাড়াতাড়ি ভুলে গেছো? 3 জনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলে তুমি। কই, তখন তো এভাবে চিন্তা করনি? কিংবা একটু আগের ঘটনাটা চিন্তা করো। লসন কিছু বলতে উদ্যত হতে একটা হাত তুলে থামিয়ে দিল সে। উত্তরটা আমিই দিচ্ছি। বলবে পরিস্থিতি তোমাকে বাধ্য করেছিল। বেশ তো, মানছি ঠিক তাই ঘটেছে। কিন্তু জোন্স সিটির ব্যাপারে কি বলবে? ওখানে কি বেপরোয়া লোক কম ছিল? সাহস করে তুমি এগিয়ে না গেলে শহরটা হয়তো ধ্বংসই হয়ে যেত। এখানে আমার কোনো স্বার্থ নেই বিল। তাছাড়া তোমাদের শহরটা আমার পছন্দ নয়।
থমসন বা কিনকেটেরা এখানে না এলেও মাইনাররাই একসময় নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করত। কোথাও শোনা পাওয়া গেলে শেষ পর্যন্ত ঠিক এটাই ঘটে। জোন্স সিটির বেলায় তোমার কী স্বার্থ ছিল? কিছুটা তো ছিলই। তাছাড়া আমার মনে হয়েছিল একটা চেষ্টা করা যেতে পারে। ভালো কিছু লোকও সাহায্য করেছে আমাকে। প্রথমে না হলেও শেষে আমার পাশে দাঁড়িয়েছিল ওরা। এখানে কি তেমন লোক নেই? খুব কম। বেশিরভাগই স্বার্থপর। তোমরা মাইনাররাও। বেনি ডবিনের মতো লোক এখানে আইনের কর্তৃত্ব করে। এটা একটা লজ্জার ব্যাপার। আসলে ঠিকমতো একজন মার্শাল নিয়োগ করার যোগ্যতাও তোমাদের নেই। প্রয়োজনে এসব লোক যে আমাকে বিপদের মুখে ফেলবে না তা কে বলতে পারে? আমি নিশ্চিত আজ পর্যন্ত যত মার্শাল নিয়োগ করেছ, ক্ষণিকের জন্যও কাউকে সাহায্য করনি তোমরা। একটা ব্যাজ দিয়েই খালাস। ভেবেছ তোমাদের দায়িত্ব শেষ। হয়তো তোমার কথাই সত্যি। নীরব হয়ে গেল বিল লার্কিন। পকেট থেকে সিগার বের করে ধরালো। তবে আমার ধারণা কি শুনবে? চোখ তুলে লসনকে নিষ্প্রিয় দৃষ্টিতে তাকাতে দেখে ভেতরে ভেতরে খানিকটা হতাশ হলো মাইনার। কিন্তু সযত্নে সেটা চেপে গেল। এখন যতই আপত্তি করছো ড্যান, আমার ধারণা শেষ পর্যন্ত তুমিই এগিয়ে আসবে। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো লসন। বুঝতে অসুবিধে হলো না আসলে পরোক্ষভাবে ওকে প্রস্তাবটা দিয়ে ফেলেছে মাইনার। একবারও নিজেদের কথা বলছো না, নিরুত্তাপ স্বরে বলল। সত্যটাও এড়িয়ে যাচ্ছ। তোমাদের শহর এটা, তোমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে। একটা ট্রেতে কফি, আপেল পাই আর বিস্কুট নিয়ে এলো জুলিয়া। টেবিলে ট্রে নামিয়ে রেখে ফিরে গেল আবার। তোমার পরিকল্পনাটা কি ড্যান? চোখে প্রশ্ন ফুটে উঠল ওর। এমনিতে বসে থাকার লোক নাও তুমি। আমি নিশ্চিত এ শহরের ব্যাপারে তোমার আগ্রহ আছে, কিন্তু স্বীকার করছো না। আগ্রহ যদি নাই থাকবে তো পড়ে আছো কেন? একটা শহর ধ্বংস হয়ে যাচ্ছে আর তুমি দাঁড়িয়ে থেকে মজা দেখবে, এটা ঠিক বিশ্বাস হয় না আমার। চুপ করে থাকলো লসন। তুমি আসলে চাও আমরা যেন তোমার হাতে পায়ে ধরি, তাই না? ওহো, তোমাদের কাজ কারবার পছন্দ হচ্ছে না আমার। পরস্পরকে সাহায্য করছো না কেউ। তোমরা বুঝতে পারছো না শহরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা দরকার। কোনো ছাপোষা শেরিফের নয়, দরকার তোমাদের কর্তৃত্ব। কিন্তু কেবল নিজেদের দুর্বলতায় প্রকাশ করছো তোমরা। রক্স বা কিনকেডরা সেই সুযোগ নিচ্ছে। সেদিন জেফ্রি হ্যালার্ডকে বলেছ, নতুন শহর দেখলে নাকি হিসেব করো তুমি। জেরেমি টাউনের ব্যাপারে তোমার হিসেব কি বলে ড্যান? টিকবে শহরটা নাকি গ্রেউডের মতোই শেষ হয়ে যাবে? থমকে গেল লসন। জানি না বিল, শেষে নিচু স্বরে বলল। দেখলো রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছে জুলিয়া। চোখাচোখি হলো মেয়েটির সঙ্গে। নীরবে নট করল লসন। তারপর টেবিল থেকে নিজের হ্যাট তুলে নিয়ে দরজার দিকে এগোলো। ধন্যবাদ বিল, কিন্তু আমি জানি ড্যান, পেছন থেকে বলল ক্ষুব্ধ মাইনার। আমারও একটা হিসেব আছে। এই শহর টিকে যাবে হয়তো। দরজার নবে হাত রেখে বলল লসন। কিভাবে টিকবে শুনলে না? ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো ড্যানি লসন। শোনার আগ্রহ নেই আমার, দুঃখিত বিল, শুভরাত্রি বলে দরজা খুলে বাইরের অন্ধকারে বেরিয়ে গেল সে। বন্ধুগণ, এই শহরে আসলে দরকার নাগরিক কমিটির 20-25 জন শক্ত এবং সৎ মানুষ। নিজের জমির অধিকার রাখার জন্যে রুখে দাঁড়াবে ওরা। দরকার পড়লে গুলি করবে। প্রথমে আইনানুগ পথে চেষ্টা করব আমরা। ব্যর্থ হলে অস্ত্রের সাহায্য নেব। স্যামুয়েল কিনকেড, কার্ট রক্সের মতো লোক পিস্তল রাইফেল ছাড়া কিছু চেনে না। সুতরাং ওদের ঠেকাতে হলে কঠোর না হয়ে উপায় নেই। থেমে উপস্থিত 30-40 জন লোকের দিকে তাকালো জো হারপার। বোঝার চেষ্টা করলো কথাগুলো কতটা প্রভাবিত করেছে এদের। আমার তা মনে হয় না, স্পষ্ট স্বরে দ্বিমত প্রকাশ করলো হ্যালার্ড। এ তো তোমারই শহর, প্রায় উপহাসের সুরে বলল বিল লার্কিন। তোমার যেমন পছন্দ সেরকম মনে হতেই পারে। এক কাজ করো মিস্টার হ্যালার্ড, শেইন থমসনকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে ভদ্র ব্যবহার করছে না। পিস্তল জমা দিয়ে ওকে
একটা চাকুরি নিতে বলো। আহত বোধ করল জেফ্রি হ্যালার, বিব্রত এবং কিছুটা হকচকিয়েও গেছে। মুখ খুলতে চেয়েছিল সে, কিন্তু তার আগে বাধা দিল হ্যান্স কোবান। এ পর্যন্ত কতজন নিহত হয়েছে ফেল্টন? জানতে চাইল সোনা ব্যবসায়ী। 18 জন, জানালো সাংবাদিক। কতগুলো ডাকাতি বা লুটের ঘটনা ঘটেছে? অসংখ্য। গুনছে কে? অধিকাংশই তো রেকর্ড হয়নি। আর কোনো খুন জখম চাই না আমরা, জোর গলায় বলল হ্যালার্ড। ভায়োলেন্স ছাড়া এখানে শান্তি স্থাপনের অন্য কোনো উপায় আছে নিশ্চয়? নেই। শেইন থমসন, কার্ট রক্স, স্যামুয়েল কিনকেড, না, এদেরকে থামানোর অন্য কোনো উপায় নেই। ওরা অবশ্য ভায়োলেন্সে বিশ্বাসী নয় এমন লোকই পছন্দ করে, কারণ তাতে লুটপাটে সুবিধা হয় ওদের। শোরগোল লুটল লোকগুলোর মধ্যে। একসঙ্গে মত প্রকাশ করতে শুরু করেছে সবাই। হ্যারি, শীর্ণদেহী এক লোকের উদ্দেশ্যে জানতে চাইল জো হারপার। কেউ যদি তোমার ক্লেম দখল করতে আসে কি করবে তুমি? লড়াই। আমিও তাই করব, সঙ্গে সঙ্গে জানালো আরেকজন। এই দেখো হ্যালার্ড, তোমার কমিটির 2জন লোক পাওয়া গেছে, প্রায় প্রসন্ন ছুঁড়ে বলল বিল লার্কিন। মোটাসোটা এক মাইনারের দিকে ফিরল সে। তুমি কি করবে ল্যাম্বার্ট? ওহো, এখানে থাকছি না আমি। এরকম বহু শহর জন্মাতে এবং শেষ হতে দেখেছি। অবস্থা খারাপ দেখলে শহর ছেড়ে চলে যাব। যে শহরে কোনো ভবিষ্যৎ নেই সেখানে থাকবো কেন? লোগান, আমিও না। ঘাড়ে মাথা আমার একটাই, আমি আছি, খানিকটা একগুঁয়ে স্বরে জানালো বিল ক্লাইড। সবাই হয়তো বোকা বলবে আমাকে, কিন্তু কমিটিতে থাকছি আমি। না, প্রায় চেঁচিয়ে উঠল হ্যালার্ড। এসব কমিটির কোনো দরকার নেই। মাথা দোলালো হ্যান্স কোবান। আগেও বলেছি, এসব ঠান্ডা করার মতো যোগ্য লোক আমাদের হাতের কাছে আছে। ড্যানি লসনের কথা বলছি আমি। জেফ্রি হ্যালার্ড বা অন্য কাউকে না জানিয়েই পরোক্ষভাবে একটা প্রস্তাব দিয়েছিলাম ওকে, কিন্তু সাফ না করে দিয়েছে সে। বলেছে এ ধরনের কোনো অফার দেয়া হয়নি ওকে, এবং পেলেও নেবে না। তো বন্ধুগণ, একটু আগে ওর পাওনা মিটিয়ে দিয়েছি আমি। এতক্ষণে হয়তো শহর ছেড়ে চলে গেছে সে। যে লোকটা এ শহরের বিপদের সময় হাল ধরতে পারত সেই চলে গেছে। অবস্থা ভালো নয় বিল। মন্টানা থেকে ফিরে আসার সময় কিছু খবর পেয়েছি আমি। আরও লোক আসছে এখানে। এরা সত্যিকার অর্থেই দাঙ্গাবাজ। সময়ও বেশি নেই আমাদের হাতে। ননসেন্স, বিরক্তি প্রকাশ করলো হ্যালার্ড। এ শহর আমার হাতে তৈরি, এবং নিজের চোখে এর ধ্বংস দেখবে তুমি। একটা কথা না বলে পারছি না মিস্টার হ্যালার্ড। নিজেকে সামলাতে ব্যর্থ হলো অধৈর্য এক মাইনার। আমার মনে হয় ড্যানি লসনকেই ধরা উচিত আমাদের। টাস্কোসা আর রেড রকে শান্তি এনেছে লসন। মিস্টার কোবান ঠিকই বলেছে, ড্যানি লসনকেই দরকার আমাদের। শহরে শান্তি না এলে ব্যবসা বন্ধ করে চলে যেতে হবে। সব কিছু পুড়ে ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে সামান্য ক্ষতি এমন কিছু নয়। কথাগুলো ঠিক বিশ্বাস হচ্ছে না হ্যালার্ডের। চোখ সরু করে তাকালো সে। শহর ছেড়ে চলে যাবে? তুমি কি সিরিয়াস? সত্যি কথা বলতে কি, এদিকে নতুন তুমি মিস্টার হ্যালার্ড। অনেক কিছুই তোমার জানার বাকি। গ্রেউডের নাম শুনেছ? না। জেরেমি টাউনের মতোই গ্রেউডের জন্ম। তবে গ্রেউডের সম্ভাবনা এই শহরের চেয়েও বেশি ছিল। সেখানেও একই অবস্থা। দাঙ্গাবাজরা 2জন মার্শালকে মেরে ফেলল। তারপর আর মার্শাল হওয়ার ঝুঁকি নিল না অন্য কেউ। কিছুদিনের মধ্যেই বখাটেদের শহর হয়ে গেল গ্রেউড, এবং শেষে সামান্য কারণে ধ্বংস হয়ে গেল শহরটা। আসল গোলমাল কিন্তু আরম্ভ হয়েছিল একটা বারে, এবং সেটা শুরু করেছিল কার্ট রক্স। তারপরে দেখা গেল অবাধ লুটপাট শুরু হয়ে গেছে। যে যা পারছে কেড়ে নিচ্ছে। ঘণ্টাখানেকের মধ্যে পুরো শহরে আগুন। ওখানে ছিলাম আমি, কোনো রকমে পালিয়ে এসেছি। তা লসনের ডাক পড়েনি সেখানে? এতই যদি যোগ্য আর করিতকর্মা লোক হয়ে থাকে সে। পড়েছিল, শান্তকণ্ঠে জানালো মাইনার, কিন্তু দেরিতে। ও যখন খবর পেয়ে পৌঁছায় তখন আর ওই শহরে রক্ষা করার মতো কিছুই অবশিষ্ট ছিল না। আমরাও বোধহয় দেরি করে সেই ভুল করতে যাচ্ছি। চুপ করে থাকলো হ্যালার্ড। ভায়োলেন্স, গানফাইট কখনোই তার পছন্দ নয়।
এ শহরে নিয়মকানুন প্রতিষ্ঠা করার জন্য অন্য কোনো উপায় নিশ্চয় আছে। তবে সবচেয়ে বড় কথা, ড্যানি লসনকে সে চায় না। কেন চায় না? একটু ভাবলো সে। লোকটার নির্লিপ্ত চাহনি আর গাছাড়া ভাব ত্যক্ত করে তোলে ওকে। যদিও তাতে দোষের কিছু নেই, জানে হ্যালার্ড। ওর সন্দেহ, এই নির্লিপ্ততা আসলে একটা খোলস। ভেতরে ভেতরে অস্বাভাবিক এক ক্ষমতার অধিকারী সে। ভীষণ একরোখা, নিষ্ঠুর এবং বেপরোয়া এক বন্দুকবাজের ড্যানি লসন, যে ক্ষমতা ওকে 8-10 জন মানুষ থেকে আলাদা করে চিনিয়ে দেয়, বুঝিয়ে দেয়, খেপে গেলে অদম্য হয়ে উঠতে সক্ষম সে। লাগামহীন আক্রোশ বা জেদ অন্যের জন্যে মঙ্গল বয়ে আনে কখনো? কি ঠিক করলে জেফ? হালকা সুরে জানতে চাইল জো হারপার। আমি কি ওকে ভাড়া করব? না, গম্ভীর স্বরে জানিয়ে দিল জেফ্রি হ্যালার্ড। আমিই মার্শাল হব। এখন থেকে এ শহর আমিই চালাবো। চোখ তুলে তাকালো সবাই, অবিশ্বাস সবার চোখে। ঠিক এ সময় দূরে গোলাগুলি শব্দ শুনতে পেল ওরা। 8 কোমরে হোলস্টার বাঁধার সময় খানিক দূরে বসে থাকা জো হারপারের দিকে তাকালো জেফ্রি হ্যালার্ড। বন্ধুর চোখে তীব্র অসন্তোষ দেখতে পেল সে, কিন্তু গ্রাহ্য করল না। আনমনে অনেকটা দায়সারাভাবে পিস্তল চেক করল সে। তারপর খাপের মধ্যে বসিয়ে দিল। এবার পকেট থেকে একটা রূপালি তারা বের করে বুকের কাছে শার্টের পকেটের উপর এঁটে দিল। তোমার সাহসের তারিফ করছি জেফ। বিরক্তি চেপে রাখার চেষ্টা করল না হারপার। পকেট থেকে দুমড়ানো একটা সিগার বের করে ধরালো। কিন্তু কেবল বোকারাই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে। তুমি বোকা নও জানি। অসহায়ভাবে একটা কাজ ঝাঁকালো সে। তোমার মতলবটা কি বলো তো? না বোঝার তো কিছু নেই। আজ থেকে আমিই এ শহরের মার্শালের দায়িত্ব নিচ্ছি এবং একটু পরেই টহলে বেরোবো। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো হারপার, যেন বুঝতে পারছে না ঠিক কী বলেছে হ্যালার্ড। কিন্তু এবারই প্রথম নয়। সকালে মিটিংয়ে ঘোষণা দিয়েছে সে। প্রথমবার শুনে যেমন অনুভূতি হয়েছিল, এখনও তাই মনে হচ্ছে হারপারের কাছে। বোকামি করছে মানুষটা, যে তাতিয়ে তুলেছে ওকে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে একটুও ভাবছে না। ওর উদ্দেশ্য সৎ, মহৎ, কিন্তু শুধু সততা আর সাহস দিয়ে কিনকেন কিংবা থমসনদের মতো মানুষকে দমিয়ে রাখা যায় না। সেজন্যে দীর্ঘ মনোবলের পাশাপাশি দরকার অস্ত্রের দক্ষতা, যার কোনোটাই জেফ্রি হ্যালার্ডের নেই। এতদিন সে নিজে মার্শাল নিয়োগ করেছে, 2 দিনের বেশি টিকতে পারেনি কেউ। এবার নিজেকে বেছে নিয়েছে এবং জো হারপারের ধারণা আগের মার্শালদের পথই অনুসরণ করবে। সত্যি কথা বলতে গেলে বন্ধুর জন্যে করুণা বোধ করছে ও। মানুষটা খাঁটি, কিন্তু প্রথমবারের মতো যে সাহস বুকে নিয়ে কোমরে পিস্তল ঝুলিয়েছে সে, হয়তো কেবলই বেপরোয়া লোকগুলোকে উস্কে দেওয়ার জন্যে। নির্ঘাতকে পিস্তলে হাত বাড়াতে বাধ্য করবে শয়তানগুলো। এখানে জেফ্রি হ্যালার্ডের সীমাবদ্ধতা, সেটা সে নিজেও জানে বোধ হয়। কিন্তু কারো যুক্তি মানছে না স্কুল মাস্টার। কাউকে যখন পাওয়া যায়নি, নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে। হয়তো থমসনকে খুশি করতে যাচ্ছ তুমি, মৃদু কণ্ঠে মন্তব্য করলো হারপার। কেমন করে? সরু চোখে ওর দিকে তাকালো হ্যালার্ড, ঠোঁটের কোণে মৃদু হাসি। 2বার আমাদের ক্লেমে এসেছিল, কিন্তু কোনোবারই সুবিধা করতে পারেনি। এবার নিজের সীমানায় তোমাকে পেয়ে যাবে সে। তোমার ধারণা ঠিক নাও হতে পারে। হয়তো শহরে গোলমাল করবে না ও। এখানে এসেছিল ক্লেমের দখল নিতে। শহরে তো ওরকম কোনো ব্যাপার নেই। নিজের পিঠের দিকে খেয়াল রেখো জেফ। হ্যালার্ড দরজার দিকে এগোতে পেছন থেকে বলল হারপার। মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল সে। পিছনে এবার পড়ছে এসে দাঁড়ালো জো হারপার। হ্যালার্ডের পিঠে সেটে আছে দৃষ্টি। দীর্ঘ পায়ে শহরের দিকে হেঁটে যাচ্ছে সে। কোনো রকম দ্বিধা বা জড়তা নেই। সকাল থেকেই অস্থিরতা অনুভব করছে ড্যানি লসন। মনটা পড়ে আছে জেরেমি টাউনে। শহরের পরিস্থিতি শঙ্কিত করে তুলেছে ওকে। একবার গোলমাল শুরু হয়ে গেলে শেষে কী ঘটবে তা তো সে জানেই। সেই গোলমালের বেশি দেরি নেই। ছোটোখাটো কোনো ডাকাতি বা সামান্য ভাঙচুরের মাধ্যমে শুরু হবে এবং তার সমাপ্তি হবে শহরটা আগুনে ধ্বংস হওয়ার মধ্যে। অসুবিধে একটাই, যারা কাজটা করবে
নিজেদের সম্পত্তি ধ্বংস করবে না, বরং অন্যেরটা করবে। এ চিন্তাটা কোনো ক্রমেই মাথা থেকে সরাতে পারছে না লসন। অভিজ্ঞতা থেকে জানে একমাত্র গোলাগুলি আর রক্তপাতের মাধ্যমেই এই নৈরাজ্যের অবসান সম্ভব। কোনো যুক্তি তর্ক চলবে না, তার ধারবেও না কেউ। ঘুষির শক্তি আর জড়ি হচ্ছে রক্স, কিনকেট বা থমসনের কাছে আইন। জেরেমি টাউনের সঙ্গে সম্পর্ক নেই ওর, কিন্তু তারপরও কি এক দায়িত্ব অস্বীকার করতে পারছে না। গত রাতে বাথানের উদ্দেশ্যে রওনা দিয়ে অর্ধেক পথ থেকে ফিরে এসেছে ও। তারপর নদীর ওপারে উপত্যকায় রাত কাটিয়েছে। উপত্যকার শান্ত নিরুদ্বিগ্ন পরিবেশ, পাইনের সুবাস, মাখা ঝিরঝিরে বাতাস কিংবা জ্যোৎস্না আলোকিত রাতও প্রশান্তি এনে দিতে পারেনি ওর মনে। শহর থেকে 1 মাইল দূরে থাকলেও মনটা পড়েছিল জেরেমি টাউনে। অনেক রাত পর্যন্ত জেগে থেকেছে। কি এক উৎকণ্ঠায় কেটেছে মুহূর্তগুলো। একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেছে। জেরেমি টাউন ধ্বংস হয়ে গেলে কিছু যায় আসে ওর, অবশ্যই। সরাসরি কোনো লাভ ক্ষতি নেই, কিন্তু এখানে কয়েকজন হিতাকাঙ্ক্ষী আছে ওর। কোবান, লার্কিন, জো হারপার কিংবা ডিক ফেলটন। এদের কারো ক্ষতি দেখতে ভালো লাগবে না ওর। একটা শহরকে মরতে দেখার মধ্যেও কোনো আনন্দ নেই। পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর একটা শহর হিসেবে গড়ে উঠতে পারে জেরেমি টাউন। জেফ্রি হ্যালার্ডের স্বপ্ন সার্থক হতে দোষ কোথায়? একটা সুযোগ অন্তত পাওয়া উচিত মানুষটার। সকালে নিজের অজান্তে জেরেমি টাউনের টেইল ধরেছ। পাহাড়ের উপর থেকে নজর রেখেছে শহরের উপর। বিকেলে নদী পেরিয়ে চলে এসেছে বিল লার্কিনের ক্লেমে। 2 ভাই দারুণ ব্যস্ত। বাইনিংয়ে জুলিয়া কফি তৈরি করছে। আমাদের সবারই কিছু না কিছু দায়িত্ব আছে। জুলিয়ার টেবিলে কফির ট্রে নামিয়ে রাখতে বলল। আইন ও শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। স্মিথ হাসল মেয়েটি। উজ্জ্বল দেখাচ্ছে আয়ত চোখ জোড়া। তার মানে জেরেমি টাউনের দায়িত্ব নেওয়ার চিন্তা করছো তুমি? উত্তরে খানিকটা হলেও দ্বিধান্বিত দেখালো ওকে। হ্যাঁ, আমার যে কি হয় জানি, এই শহর থেকে দূরে থাকা উচিত, কিন্তু পারছি না। জেফ্রি হ্যালার্ডের কথাই ধরো, আমাকে পছন্দ করে না ও। অবশ্য তাতে কিছুই যায় আসে না আমার, কিন্তু ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে মানুষটা। সে চায় শান্তি প্রতিষ্ঠিত হোক। কফি শেষ করে টেবিল ছাড়ল লসন। ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো। তারপর ঘোড়ায় চড়ে শহরের দিকে এগোলো। প্রথমে জেফ্রি হ্যালার্ডের সঙ্গে দেখা হলো ওর। স্কুল মাস্টারের শার্টের বুকে একটা ব্যাস সাটা। সাহস আছে তোমার, মন্তব্য করলো। তুমি কি ভেবেছিলে ভীতু আমি? তোমাদের প্রথম মার্শাল ম্যাকগিরিলও ভীতু ছিল না। যথেষ্ট সাহস ছিল ওর। ভালো মার্শাল হওয়ার ইচ্ছেও ছিল। কিন্তু কিছু কিছু শহরে আছে কিছু কিছু শহর আছে তুমি যেভাবে চালাতে চাও সেভাবে চালাতে পারবে, পিস্তল ছাড়া, খুন জখম ছাড়া। কিন্তু এখানে সেটা সম্ভব হবে না। সে আমি দেখব, প্রায় অধৈর্য স্বরে বলল হ্যালার্ড। বিরক্তি বোধ করছে লসনের উপর। স্মিথ হাসল লসন। ম্যাট লোগানের নাম শুনেছ? কি হয়েছে ওর? আসছে ও। বেশ কয়েকজন ভাড়াটে বন্দুকবাজ জোগাড় করেছে সে। কার্ট রক্স বা স্যামুয়েল কিনকেটের সঙ্গে কামড়াকামড়ি লেগে যাবে ওর। শেষ পর্যন্ত কী যে ঘটবে কে জানে। মুখটা তেতো লাগছে জেফ্রি হ্যালার্ডের। ড্যানি লসনকে আপদমস্তক অপছন্দ করে ও, কিন্তু তিক্ততার সঙ্গে অনুভব করছে এ লোকটার কিছু কিছু জ্ঞান ওর দারুণ প্রয়োজন এখন। কি করব আমি? সরাসরি লসনের মুখের দিকে তাকালো। মনে হয় না এই ব্যাসটা বাড়তি কোনো কাজে আসবে, অন্তত যখন ওদের মুখোমুখি হব আমি। তা হবে না। দেখো হ্যালার্ড, জেদের বসে তুমি যে কাজটা নিয়েছো সেটা বিশেষজ্ঞের কাজ। সবাইকে দিয়ে কাজ হবে না। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে শটগান হাতে মুখোমুখি হতাম ওদের। স্পষ্ট জানিয়ে দিতাম আমার আইন। কেউ আইন ভাঙলে বা বেতাল করলে পেটাতাম তাকে। যদি পিস্তলের দিকে হাত বাড়াতো নির্দ্বিধায় গুলি করতাম। মাথা নাড়ল হ্যালার্ড। আমি তা পারবো না। আগে ওদের সঙ্গে কথা বলে দেখতে চাই। ওদের বলতে চাই সবাই যদি একসঙ্গে থাকি, সবার মিলিত চেষ্টায় সুন্দর একটা শহর গড়তে পারবো। স্মিথ হাসল লসন। কাকে বলবে এ কথা? কার্ট রক্স বা থমসনের কথাই ধরো। আইন চায় না ওরা। বাহুবল আর পিস্তলের দক্ষতাই ওদের কাছে আইন। যা ইচ্ছে তাই করতে পারে ওরা। এ শহর থাকলো কি না থাকলো তাতে কি যায় আসে ওদের? আখের গুছিয়ে নেয়ার তালে আছে ওরা। ভদ্রভাবে বললে,
কি চলে? ভদ্রভাবে বললে কি চলে যাবে, নাকি তা হয় কখনো? তোমার বিশেষত্ব কোথায়? খানিক দ্বিধার পর প্রশ্নটা করে ফেলল হ্যালার্ড। আমি যদি ওদের ঠান্ডা করতে না পারি তাহলে তুমি কিভাবে পারবে? পারবো যে তা কিন্তু বলিনি, চেষ্টা করে দেখব, হয়তো সম্ভব। কারণ ওদের মতো একই সুরে জবাব দেব আমি। ওদের ওষুধই ফিরিয়ে দেব ওদের। আমার বাড়তি সুবিধে কাজটা আমার কাছে নতুন নয়। এটাও ওদের জন্য দুশ্চিন্তার খোরাক, কারণ এই কাজে আগেও সফল হয়েছে আমি। ওদের কেউ কেউ আমার সেই সাফল্য দেখেছে। মাথা নাড়ল হ্যালার্ড। জেদে দীর্ঘ হয়ে গেছে, চল। না থাক, একগুঁয়ে স্বরে ঘোষণা করল। শুরু যখন করেছি এর শেষ আমি দেখে ছাড়ব। জেফ্রি হ্যালার আগে ল অফিসে এলো। শহরের প্রায় মাঝামাঝি ঘরটা। ছোট একটা কামরা, পাশে নামমাত্র সেল। সর্বত্র অযত্নের ছাপ। তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে। আগের মার্শালদের কেউই ঘরটার যত্ন নেয়নি। সারা ঘরে ধুলো, নোংরা, উচ্ছিষ্ট পড়ে আছে। বিরক্তি আর বিতৃষ্ণার সঙ্গে নিজের অফিস দেখলো হ্যালার্ড। তারপর সে রাগ করে কোণের স্টোভের দিকে এগোলো। পানি ছড়িয়ে দিয়ে টেবিলের ওপাশে চেয়ারে বসলো। সেলুনার বাড়িগুলো থেকে হই হল্লার শব্দ ভেসে আসছে। এখন পর্যন্ত কোনো গোলমালের আভাস বা গুলির শব্দ শোনা যায়নি। ড্রয়ার খুলে কয়েকটা পোস্টার বের করলো সে। বিগ বে থেকে আনা হয়েছে। অযত্নে ধুলো জমেছে ওগুলোই। সময় নিয়ে পোস্টারের চেহারাগুলো দেখলো। মাত্র তিনজনকে চেনা মনে হচ্ছে। থমসন রক্স আর ওর চেলা নিকোলাস গ্রিন। পুরানো ছবি, কিন্তু চেনা যায়। অন্য কাউকে চিনতে না পারলেও চেহারাগুলো মনের মধ্যে গেঁথে নিল হ্যালার্ড। বলা যায় না, কাজে লেগে যেতে পারে। কেতলির পানি ফুটতে শুরু করতে চেয়ার ছাড়ল হ্যালার্ড। স্টোভের কাছে গিয়ে কফি তৈরি করলো। তারপর মগ ভর্তি কফি নিয়ে ফিরে এসে আয়েশ করে বসলো চেয়ারে। আজ রাতে অগ্নি পরীক্ষা দিতে হবে। গোলমাল ছাড়াই পেরিয়ে গেছে দিনটা, কিন্তু একটু পরেই রাত নামবে। শূন্য দৃষ্টিতে শহরের রাস্তার দিকে তাকিয়ে থাকলো হ্যালার্ড। এই প্রথম অনুভব করছে কি কঠিন দায়িত্ব কাঁধে নিয়েছে। বলতে গেলে একদম একাশে। জো হারপার বা জ্যাক ক্লেটন পাশে এসে দাঁড়াবে ঠিক, কিন্তু বিপক্ষে অনেক লোক। খানিকটা উদ্বেগ লাগছে ওর, অস্বীকার করতে পারবে না। এ ধরনের কাজ কখনো করেনি, তবুও বুঝতে পারছে কাজটা কঠিন। মিটিংয়ে জেদের বসে বলার সময় যতটা কঠিন মনে হয়েছিল তার চেয়েও কঠিন। তবে পিছিয়ে যাওয়ার ইচ্ছে বা মানসিকতা কোনোটাই নেই ওর। যাই ঘটুক শেষ পর্যন্ত থাকবে সে। হয়তো বেপরোয়া লোকগুলোকে বুঝিয়ে শুনিয়ে পথে আনতে পারবে। দরজায় নক হলো। চোখ তুলে তাকালো হ্যালার্ড। লোকটাকে ঢুকতে দেখে রীতিমতো বিস্মিত হলো। আর যেই হোক, ড্যানি লসনকে দেখবে বলে আশা করেনি। কফি হবে নাকি মার্শাল? হালকা সুরে জানতে চাইল সে। নিশ্চয়। ইঙ্গিতে একটা চেয়ার দেখিয়ে দিল হ্যালার্ড। উঠে স্টোভের কাছে গেল। ইঙ্গিত একটা মগে কফি ঢেলে পরিবেশন করলো লসনকে। আচ্ছা, আজ রাতে কি ঘটতে পারে বলে তোমার ধারণা? একটু পরে টহল দিতে বেরোবো আমি। 6 জোড়া চোখ আর 12 জোড়া হাত দরকার হবে তোমার। স্মিথ হেসে বলল লসন। সাবধান, ফাঁদ থাকবে অনেক। পিস্তল লড়াইয়ে যেতে তোমাকে উস্কানি দেবে কেউ কেউ। গলি পেরোনোর সময় সতর্ক থেকো। ছাদের দিকেও নজর রাখবে।